নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু বং ফুটবল ইনফো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কালকের উড়িষ্যা বনাম মোহনবাগানের ম্যাচ নিয়ে কথা বলবো এবং ইস্টবেঙ্গলের কিছু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলবো। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। তো বন্ধুরা, কাল ফার্স্ট প্লে অফসের প্রথম লেগে উড়িষ্যা মোহনবাগানকে 2-1 গোলে হারিয়ে দেয় এবং 1 গোলের অ্যাডভান্টেজ নিয়ে কিন্তু উড়িষ্যা সেকেন্ড লিগে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আসবে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে। আর বন্ধুরা, রয় কৃষ্ণার যত বয়স বাড়ছে রয় কৃষ্ণার ধার ততটাই বাড়ছে। সে কালকের ম্যাচে আবারও প্রমাণ করে দিল যে আইএসএল এর সে কেন অন্যতম একজন সেরা বিদেশি। রয় কৃষ্ণা চান্স ক্রিয়েট করছে, গোল করছে, সহকারী প্লেয়ারদের জন্য ভালো পাস বাড়াচ্ছে। এছাড়াও আরেকটা লক্ষণীয় বিষয়, আগের সিজনে উড়িষ্যা এফসির হয়ে সেরা গোল স্কোরার ছিল ডিয়েগো মরিসিও। সেই ডিয়েগো মরিসিওকে বেঞ্চ করে দিয়ে রয় কৃষ্ণার স্টার্টিং 11-এ আসাটা কিন্তু এটা তার কেরিয়ারে একটা নতুন এভলিউশন। এছাড়াও বন্ধুরা, আইএসএল এর প্রত্যেকটা ম্যাচের মতোই কালকের ম্যাচের রেফারিংও খুবই বাজে হয়েছে। রেফারি যখন ইচ্ছা যাকে তাকে লাল কার্ড দেখিয়ে দিচ্ছে। আর্মান্দো সাদিকু ও কার্লোস ডেলগাডো দুজনার রেড কার্ড ছিল না আমার মতে। এরপরেও এআইএফএফ চুপচাপ বসে থাকবে, তবুও ইন্ডিয়ান ফুটবলে ভিআর প্রযুক্তি অ্যাড হবে না। তবে বন্ধুরা, এই রেড কার্ড দেখানোতে মোহনবাগানের একটু হলেও সুবিধা হবে সেকেন্ড লেগে, কারণ আর্মান্দো সাদিকুর রেড কার্ডে মোহনবাগানের সেরকম এফেক্ট না হলেও কার্লোস ডেলগাডোর রেড কার্ড উড়িষ্যা এফসির জন্য যথেষ্ট এফেক্টফুল হতে চলেছে। কারণ এই সিজনে বেশিরভাগ ম্যাচেই উড়িষ্যা এফসি কার্লোস ডেলগাডো ও মুর্তাদা ফলের ডিফেন্সিভ জুটিটাকে সামনে রেখে খেলেছিল। তাই সেকেন্ড লিগে এত চাপের ম্যাচে কার্লোস ডেলগাডো না থাকাটা কিন্তু উড়িষ্যা এফসির কাছে একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। তবে বন্ধুরা, মোহনবাগান 2-1 গোলে হেরে গেছে, তবে এটা খুব একটা ভেঙে পড়ার বিষয় নয়, কারণ যুব ভারতী ক্রীড়াঙ্গনেই কিন্তু সেকেন্ড লিগের ম্যাচটা উড়িষ্যা এফসিকে আসতে হবে এবং অনেক হোম সমর্থক থাকবে মোহনবাগানের। তাই মোহনবাগান এই ম্যাচে কামব্যাক করবে, এটা আমরা আশা করতে পারি, আর মোহনবাগান কামব্যাক করতে জানে। তো দেখা যাক কি হয়। এবার যদি আমরা ইস্টবেঙ্গলের ট্রান্সফার আপডেটের বিষয়ে আসি, তাহলে ইস্টবেঙ্গল হায়দ্রাবাদ এফসির মাকান ছোটেকে টার্গেট করেছে। এবার এখান থেকে অনেকের মনেই প্রশ্ন উঠতে পারে, ইস্টবেঙ্গলে তো অনেক উইঙ্গার রয়েছে, কেন ইস্টবেঙ্গল আবারও আরেকটা উইঙ্গারের পেছনে যাচ্ছে? তার কারণ ইস্টবেঙ্গলকে পরের সিজনে অনেক বেশি ম্যাচ খেলতে হবে, সেটা 50ও হতে পারে, 60ও হতে পারে। তাই ইস্টবেঙ্গলের স্কোয়াডে যদি ডেপথ থাকে, সেটা ইস্টবেঙ্গলকে এইসব ম্যাচগুলো খেলতে অনেকটাই সুবিধা দেবে। এছাড়া আমরা যদি কার্লোস কোয়াদ্রাতের স্ট্র্যাটেজি এবং ইস্টবেঙ্গলের এই সিজনের সাইনিংগুলো দেখি, ইস্টবেঙ্গল কিন্তু বেশিরভাগ ইয়ং প্লেয়ারকে টার্গেট করেছে এবং অনেক ইয়ং প্লেয়ারকে স্কোয়াডে অ্যাডও করে ফেলেছে। যেহেতু কার্লোস কোয়াদ্রাত মিড ব্লক ও লো ব্লক খেলতে পছন্দ করে, তাই কার্লোস কোয়াদ্রাতের স্ট্র্যাটেজি হলো অপোনেন্ট টিম যদি পরের সিজনে ইস্টবেঙ্গলের উপর খুব একটা বেশি চড়ে বসে, তাহলে ইস্টবেঙ্গল যে কটা কাউন্টার অ্যাটাক করবে সে কটা কাউন্টার অ্যাটাক থেকে কিন্তু গোল তুলে নেবে। এটাই কার্লোস কোয়াদ্রাতের মেন স্ট্র্যাটেজি। যেহেতু মাধিতালালের মতো একজন প্লেয়ার এসে গেছে, মাধিতালাল কাউন্টার অ্যাটাকের জন্য দারুণ প্লেয়ার, আর এত ইয়ং প্লেয়ার নেওয়ার ফলে ইস্টবেঙ্গল কিন্তু পরের সিজন কাউন্টার অ্যাটাক বেসিক ফুটবলই খেলতে চলেছে। তবে কোথাও গিয়ে আমার মনে হয় ইস্টবেঙ্গল যদি মাকান ছোটের পরিবর্তে অ্যালেক্স সাজির দিকে অল আউট যায়, সেটা কিন্তু ইস্টবেঙ্গল স্কোয়াডের জন্য যথেষ্ট ভালো হবে, কারণ ইস্টবেঙ্গলে ভালো ডিফেন্ডার নেই। আর বন্ধুরা, ইস্টবেঙ্গল দেবজিৎ মজুমদারের সাথে 2 বছরের কন্ট্রাক্ট সাইন করে ফেলেছে। এটা খুবই ভালো হলো ইস্টবেঙ্গলের জন্য, কারণ এই সিজনে ইস্টবেঙ্গলে প্রভসুকান সিং গিল ছাড়া আর কোনো ভালো গোলকিপার ছিল না। দেবজিৎ মজুমদার আসায় ইস্টবেঙ্গলের গোলকিপিং বিভাগটা যথেষ্টই স্ট্রং হলো। পরের সিজনে এতগুলো ম্যাচ প্রভসুকান সিং গিল একা গোলকিপিং করতে পারবে না, তাই দেবজিৎ আসায় ইস্টবেঙ্গল একটা ভরসাযোগ্য এবং অভিজ্ঞ গোলকিপার পেয়ে গেল। আর আরেকটা জিনিস নিশ্চিত হয়ে গেল, কমলজিৎ সিং পরের সিজনে ইস্টবেঙ্গলে থাকছে না। এই সিজনে ইস্টবেঙ্গলের ট্রান্সফার অ্যাপ্রোচ দেখে যথেষ্ট ভালো লাগছে। ট্রান্সফার মার্কেটের এখনও অনেক দিন বাকি রয়েছে, এখনও ট্রান্সফার মার্কেট ওপেনও হয়নি। তার আগে ইস্টবেঙ্গল যেসব সাইনিংগুলো করেছে সেগুলো খুবই পজিটিভ সাইনিং। আশা করব ইস্টবেঙ্গল যত দিন এগোবে আরও এরকম পজিটিভ সাইনিং করতে থাকবে। তো বন্ধুরা, এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর মোহনবাগান ও উড়িষ্যা ম্যাচ নিয়ে তোমাদের কি বক্তব্য রয়েছে সেটা কমেন্ট করে জানাও। আর ইস্টবেঙ্গলের সাইনিং নিয়েও তোমাদের যা যা বক্তব্য আছে সেটা কমেন্টে জানাতে পারো। আর সবশেষে একটা কথাই বলবো, দেশ ও বিদেশের ফুটবলের নানা রকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তো আজকের মতো টাটা, বাই।